আরিশার কণ্ঠস্বর আগের মতোই স্বাভাবিক রইল। সে বলল, আমি এমন কোনো মানুষের ব্যবসায় ইনভেস্ট করি না যে নারীদের নিয়ে এমন নোংরা মন্তব্য করতে পারে, যা আমি এই রুমে ঢোকার আগেও করেছিল। রাফসান ফ্যাকাশে হয়ে গেল। স্যার, ওটা তো ব্যক্তিগত ব্যাপার ছিল, বিজনেস তো আলাদা জিনিস। আরিশ বলল, না, মানুষের চরিত্র তার সব জায়গাতেই প্রকাশ পায়। বাক্যটা একটা ভারী পাথরের মতো এসে পড়লো। রাফসানের ঠোঁট জোড়া আলতো খুলতে গেল। নাবিলা তার হাতটা ধরলো আর বলল, চলো এখান থেকে চলে যাই। ও নড়লো না, তার অহংকার তখন সবার সামনে রক্তাক্ত হচ্ছিল। আপনি একটা সামান্য মজার জন্য আমার কোম্পানিকে শাস্তি দিচ্ছেন? আরিশ দীর্ঘক্ষণ তাকিয়ে রইল আর বলল, না, আমি আপনার কুৎসিত মন মানসিকতা থেকে আপনার কোম্পানিকে রক্ষা করেছি। গ্রে স্যুট পরা ভদ্রলোকটি নীরবে পেছনের দিকে সরে গেলেন। আশেপাশে মানুষজন সব শুনছে, অবশ্যই শুনছে। এক সন্ধ্যায় রাফসান আমাকে একাকী আর অসহায় প্রমাণ করতে চেয়েছিল, অথচ তার বদলে সে এমন একটা মিটিং হারালো যা পাওয়ার জন্য সে হয়তো মাসের পর মাস ধরে চেষ্টা করছিল। তার চোখ এবার আমার দিকে ঘুরলো, তীব্র কুৎসিত রাগ, আর বলল, তুমি এটা কি করলে? এই হলো এই ধরনের পুরুষ মানুষদের আসল রূপ। যখন তারা তোমাকে আঘাত করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আর যখন তার ফলাফল সামনে আসবে তখন সেটা তোমার নিষ্ঠুরতা। আমি বললাম, না, আমি তো শুধু একটা রিইউনিয়নে এসেছি, বাকিটা তুমি নিজেই করেছো। নাবিলা হঠাৎ বলে উঠলো, রাফসান এবার থামো। তার গলাটা এবার অন্যরকম শোনালো, মিষ্টি নয়, কোনো সাজানো শুরু নয়, ভীষণ ক্লান্ত। সে নাবিলার দিকে ঘুরে চিৎকার করে উঠলো, তুমি মাঝখানে কথা বলবে না তো? নাবিলা কিছুটা কুঁকড়ে গেল, খুব সামান্য, প্রায় অদৃশ্য একটা ভয়ের অভিব্যক্তি, কিন্তু আমি সেটা দেখতে পেলাম, কারণ এক সময় আমি নিজেই সেই নারী ছিলাম যে আড়ালে কুঁকড়ে যেতে শিখেছিল, যাতে কেউ তার কান্নাকে দুর্বলতা বলতে না পারে। আরিশও সেটা দেখলো, তার চোখ নাবিলা থেকে রাফসানের দিকে গেল। আমারও তাই। পুরো সন্ধ্যায় এই প্রথমবার নাবিলাকে সেই নারী মনে হলো না যে আমাকে উপহাস করেছিল, তাকে এমন এক নারী মনে হলো যে আমার অতীতের একটা প্রতিচ্ছবির পাশে দাঁড়িয়ে আছে, এক হাত নিজের অনাগত সন্তানের উপরে গিয়ে হঠাৎ বুঝতে পারছে নিষ্ঠুর পুরুষদের বলা গল্পগুলো প্রায়শই তাদের নিজেদের ভবিষ্যতের পূর্বাভাস হয়ে দাঁড়ায়। আমি তার দিকে তাকালাম। নাবিলা, সে চোখের পলক ফেললো। কাউকে কখনো তোমাকে এতটা ছোট করতে দিও না, শুধু এই কারণে যে সে অন্য কাউকে অযোগ্য বলে প্রমাণ করতে চেয়েছিল। তার মুখের ভাব বদলে গেল। রাফসান গর্জে উঠলো, আমার স্ত্রীর সাথে কথা বলবে না। আমি তার দিকে তাকালাম আর বললাম, ঠিক আছে। শব্দটা একদম সঠিক জায়গায় লাগলো। তার স্ত্রী, তার সম্পত্তি, তার তৈরি করা গল্প, তার পুরনো প্যাটার্ন। নাবিলা তার পেটের উপর হাতটা আরো শক্ত করে চেপে ধরলো। সে কোনো কথা বললো না, কিন্তু তার চোখের ভেতর কিছু একটা উলটপালট হয়ে গেছে। পোস্ট ডিনারের ঘোষণা দিলেন। মানুষজন স্বস্তির সাথে চারদিকে ছড়িয়ে পড়লো। পরনিন্দা আর কেলেঙ্কারি মানুষকে ক্ষুধার্ত এবং একই সাথে অস্বস্তিতে ফেলে দেয়। আমি ভেবেছিলাম আজকে রাতে সবচেয়ে খারাপ অংশটুকু শেষ হয়ে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম। ডিনারের সময় আরিশকে কয়েকজন ব্যবসায়ী তাদের টেবিলে ডেকে নিলেন। আমি ওকে বললাম চলে যেতে। আমি ঠিক আছি, আমি বললাম। সে আমার দিকে মনোযোগ দিয়ে তাকালো। আমি জানি এটাই ছিল রাফসান আর আরিশের মধ্যে পার্থক্য। রাফসান আমি ঠিক আছি শুনলে ভাবতো সে পারমিশন পেয়ে গেছে চলে যাওয়ার, আর আরিশ এটাকে আমার শক্তি হিসেবে দেখতো, অবহেলা হিসেবে নয়। সেই ইনভেস্টরদের টেবিলের দিকে যাওয়ার আগে আমার কপাল আলতো করে একটা চুমু খেলো। কোনো নাটকীয়তা নেই, কোনো শো অফ নেই, দর্শকদের হাততালি খোদা ছাড়া শুধুই ভালোবাসা। আমি একটু খোলা বাতাসের জন্য হোটেলের ব্যালকনির দিকে গেলাম। নিচে রাতের শহরটা কাচের বহুতল ভবন আর একাকে জানালা দিয়ে ঝলমল করছিল। আমি মাত্র একটা দীর্ঘশ্বাস নিয়েছি, তখনই নাবিলা পেছন থেকে ব্যালকনিতে এলো। হলের ভেতরের আলো ছাড়া তার মুখটা অনেক কম বয়সী লাগছিল। ও কি তোমাকে মারধর করতো? সে একদম সরাসরি প্রশ্নটা করলো। প্রশ্নটা এতটাই হঠাৎ ছিল যে আমি প্রায় ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। আমি ঘুরলাম। সে বলল, রাফসান আপনাদের বিয়ের সময় কি আপনার গায়ে হাত তুলতো? আমাদের মাঝখান দিয়ে রাতে ঠান্ডা হাওয়া বয়ে গেল। আমি সাথে সাথে উত্তর দিলাম না, কিছু সত্যকে খুব সাবধানে সামলাতে হয়। আমি বললাম, একবার গায়ে হাত তুলছিল, তারপর ও আমার চেয়ে আরো জোরে জোরে কেঁদেছিল এবং আমাকে বাধ্য করেছিল ওকে সান্ত্বনা দিতে। এরপর থেকে ও আর আমার গায়ে হাত তুলেনি, শুধু শব্দ দিয়ে আঘাত করতো। নাবিলা চোখ বন্ধ করলো, তার গাল বেয়ে একটা জলের ফোঁটা নেমে এলো। ও আমার গায়ে হাত তুলেনি, এখনো সেই শব্দটা মুখে বলেনি, কিন্তু আমি তা শুনতে পাচ্ছিলাম। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম। নাবিলা ঢোক গিল আর বলল, ও খুব রেগে যায়, সবার সামনে নয়। ও বলে আমার প্রেগনেন্সির হরমোনের কারণে আমি নাকি একটু বেশি নাটকীয়তা করছি। ও আমার ফোন চেক করে, কারণ ও বলে বিশ্বাসের জন্য নাকি স্বচ্ছতা দরকার। ও আমার পুরনো বন্ধুদের সাথে আমাকে দেখা করতে দিতে চায় না। ও বলে বাচ্চা জন্মের পর আমার আর চাকরি করার দরকার নেই, বাচ্চাদের নাকি বাইরের কাছেই থাকা উচিত। আমার বুকটা ভারী হয়ে এলো, একটা অন্য দর্শক, কিন্তু স্ক্রিপ্টটা একদম আলাদা। আমি পুরোপুরি তার দিকে ঘুরলাম। তো আর জিজ্ঞাসা করলাম, তোমার কি নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? সে কিছুটা লজ্জিত দেখালো। ও বলছিল জয়েন্ট অ্যাকাউন্ট করাই ভালো। আমি বললাম, তোমার দরকারি কাগজপত্র সব ওর বাড়িতে, ফটোকপি আছে? সে মাথা নাড়ালো। আমি আমার ক্লাস ব্যাগটা খুললাম, একটা কার্ড বের করে তার দিকে বাড়িয়ে দিলাম। আমার লয়ারের কার্ড, আরিশের লয়ারের নয়, আমার নিজের। তোমার প্রয়োজন পড়ার আগেই ওকে একটা কল দিয়ে রেখো। নাবিলা কার্ডটার দিকে তাকিয়ে রইল। আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ করেছো, তাহলে আমাকে সাহায্য করছেন কেন? আমি কাছের দরজার ওপাশ দিয়ে হলের ভেতরে তাকালাম। রাফসান সেখানে দাঁড়িয়ে দুজন সহপাঠীর সাথে খুব জোরে জোরে হাসছিল। ইতিমধ্যে সে নিজের ইমেজটা সবার সামনে আবার নতুন করে তৈরি করার চেষ্টা করছে, কারণ আজ ওর যে রূপে আছে তার আগের রূপটা কেমন হয় তা আমি খুব ভালো করেই জানি। সে কাঁপানো আঙুলে কার্ডটা নিল, তারপর ফিস করে বলল, ও আমাকে বলেছিল আপনি নাকি চলে গেছেন কারণ আপনার বাচ্চা হচ্ছিল না। এক সেকেন্ডের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এই তো সেই মিথ্যা যা আমি কখনো সবার সামনে খণ্ডন করিনি, সেই ক্ষত যা ও বছরের পর বছর ধরে বিক্রি করে এসেছে। আমি মুখ ফিরিয়ে নিলাম আর বললাম, সেই কারণে আমি চলে আসিনি। নাবিলার গলাটা নরম হয়ে গেল। সে জিজ্ঞাসা করলো, আপনি কি বাচ্চা চেয়েছিলেন? সন্তান শব্দটা এখন আমার ভেতর একটা গভীর জায়গা জুড়ে আছে। এখন আর সেটা কাঁচা ক্ষত নয়, ভীষণ পবিত্র। আমি একবার কনসিভ করেছিলাম। নাবিলা নিজের মুখ চেপে ধরলো আর বলল, ও তো আমাকে বলেছিল আপনি কখনো কনসিভই করতে পারবেন না। চতুর্থ মাসে আমার মিসক্যারেজ হয়ে যায়। ও তখন দুবাইয়ে ছিল। ওর মা বলেছিল হয়তো ঈশ্বরও জানে আমি নাকি মা হওয়ার যোগ্য নই। নাবিলা এবার কেঁদে ফেললো, শুধু আমার জন্য নয়, ওর নিজের জন্য, ওর পেটের ভেতরে থাকা সন্তানটার জন্য, আর চোখের সামনে ভেসে ওঠা নিজের ভবিষ্যতের জন্য। আই এম সরি, সেই ফিস করে বলল। আই এম সরি টু। আমাদের মাঝে একটা নীরবতা নেমে এলো। সেটা বন্ধুত্ব ছিল না, ক্ষমাও ছিল না, তার চেয়েও জটিল কিছু একটা ছিল। একে অপরকে চিনতে পারার এক অদ্ভুত অনুভূতি ছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে রাফসানের নাম। তার মুখ প্রকাশের আগেই তার শরীর ভয়ের এক প্রতিক্রিয়া দেখালো, সেই চেনা ছোট ভয়টা। আমি স্ক্রিনটার দিকে তাকালাম, তারপর তার দিকে, আর বললাম, ভয়ের কারণে কখনো ফোন ধরবে না। সে আমার দিকে তাকিয়ে রইল। ফোনটা বাজতেই থাকলো, তারপর ধীরে ধীরে কলটা কেটে গেল। প্রথম অস্বীকৃতিটা কখনো খুব জোরালো হয় না, কখনো কখনো এটা কেবল স্ক্রিনের উপর একটা আঙুলের আলতো ছোঁয়া মাত্র। ভেতর থেকে রাফসান ব্যালকনির দিকে ঘুরলো। তার চোখ প্রথমে নাবিলাকে খুঁজলো, তারপর আমাকে। তার মুখটা শক্ত হয়ে গেল। নাবিলাও এক পা পিছিয়ে গেল। আমি একবার ওর হাতটা ধরলাম, খুব সংকোচ
খেয়ে পাই আর বললাম তুমি একা নও, ওর ঠোঁটটা কাঁপছিল আর বললো আমি ভেবেছিলাম আপনি একা। ও তাই ভেবেছিলে? আমরা যখন হলরুমে ফিরে এলাম রাফসান ডেজার্ট টেবিলের কাছে অপেক্ষা করছিল। আমাদের জিজ্ঞাসা করলো তোমরা দুজনে কি নিয়ে কথা বলছিলে? নাবিলা মুখ খুললো কিন্তু কোনো শব্দ বের হলো না। আমি বললাম রেসিপি নিয়ে। তার চোখ শুরু হয়ে গেল। অনন্যা তুমি আমার পরিবার থেকে দূরে থাকো। আমি নাবিলার দিকে তাকালাম, তারপর তার দিকে আর বললাম ওদের যত্ন ঠিকঠাক নাও, তাহলে অন্য কাউকে এগিয়ে আসতে হবে না। তার হাতটা মুষ্টিবদ্ধ হয়ে গেল। রাফসান কিছু বলার আগে আরিশ আমার পাশে এসে দাঁড়ালো। তাড়াহুড়া করে নয়, বরং কোনো হুমকি দেওয়ার ভঙ্গিতেও নয়, শুধু তার উপস্থিতি দিয়ে। সে জিজ্ঞাসা করলো সব ঠিক আছে তো? রাফসান এক পা পিছিয়ে গেল আর বললো হ্যাঁ। সে দাঁতে দাঁত চেপে বললো সব পারফেক্ট। রাতে শেষটা হলো কিছু জোরপূর্বক ছবি তোলার মধ্য দিয়ে। পুরনো সহপাঠীরা স্টেজের কাছে জড়ো হয়েছিল। কেউ একজন জোর করলো আরিশ আর আমাকে একদম মাঝখানে দাঁড়াতে। রাফসান আর নাবিলাকে একদম পাশে ঠেলে দেওয়া হলো। ফটোগ্রাফার কাউন্ট করে 3, 2, 1 ফ্ল্যাশ। ছবিটাতে আরিশের হাত আমার কাঁধের উপর আলতো করে রাখা ছিল। আমি হাসছিলাম, কোনো কিছু প্রমাণ করার জন্য নয়, বরং শুধু এই কারণে যে আমি আর সেই 8 বছর আগের মেয়েটি নই যাকে রাফসান একটা ভাড়া করা বিছানায় কাঁদিয়ে ফেলে রেখে চলে গিয়েছিল। আমরা যখন চলে আসছিলাম রেজিস্ট্রি ডেস্কের মেয়েটি দৌড়ে আমার কাছে এলো, বললো ম্যাম আপনার জন্য একটা খাম আছে। ইভেন্ট শুরু হওয়ার আগে কেউ একজন একটা ডেস্কে রেখে গেছেন। আমি এটা নিলাম। বাইরে কোনো নাম লেখা ছিল না, ভেতরে ছিল একটা ভাঁজ করা চিরকুট। হাতের লেখাটা আমার অপরিচিত ছিল, কিন্তু বাক্যটা আমি সাথে সাথে চিনে ফেললাম। প্লিজ অনন্যা এসো, কিছু মানুষের দেখা দরকার, তুমি আজ কোথায় পৌঁছেছো। ঠিক তার নিচে আরো একটা লাইন লেখা ছিল, আর কিছু মানুষের জন্য দরকার, তুমি দেখো যে ও আজ কি হয়ে গেছে। আমার গায়ের চামড়া ঠান্ডা হয়ে গেল। খামের ভেতর থেকে একটা ছোট্ট পেন ড্রাইভ বের হলো। আরিশ আমার মুখের ভাব খেয়াল করলো। কি ওটা? আমি চিরকুটটা উল্টে দেখলাম, তার পেছনে 3টা শব্দ লেখা ছিল, কাব্যের ব্যাপারে খোঁজ নাও। আমার নিঃশ্বাস আটকে গেল। কাব্য? কত বছর ধরে এই নামটা শুনিনি। রাফসানের প্রথম বাগদত্তা। যে মেয়েটার ব্যাপারে আমার বিয়ের আগে রাফসান বলেছিল সে নাকি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। যে মেয়েটার কথা ওর পরিবার কখনো মুখেই আনতো না, যার ব্যাপারে আমি একবার জানতে চাইলে রাফসান বলেছিল কিছু মেয়ে আসলে রিজেকশন সহ্য করতে পারে। আমি লবির ওপাশে তাকালাম। রাফসান আর নাবিলা এক্সিটের কাছে দাঁড়িয়েছিল। ও নাবিলার কোনটা একটু বেশি শক্ত করে ধরে রেখেছিল। নাবিলা পেছনের দিকে ঘুরে আমার দিকে তাকাচ্ছিল। সেই চোখে আর উপহাস ছিল না, ছিল এক ধরনের ভয় আর এক বুক ভালোবাসা। পেন ড্রাইভটা আমার হাতে ভীষণ ভারী মনে হচ্ছিল। আরিশের গলা নেমে এলো, অনন্যা চলো বের হই। আরিশ যখন গাড়ির দরজাটা খুলে দিল আমি সেইবারের মতো হোটেলের প্রবেশ পথের দিকে তাকালাম। নাবিলাও তখন পেছনের দিকে তাকিয়েছিল। আমি হাতটা সামান্য তুললাম। ওটা বিদায় জানানো ছিল না, ওটা ছিল একটা প্রতিজ্ঞা। সেদিন রাতে আমি বাড়ি ফিরছিলাম শুধু রাফসানের অবহেলিত সেই ডিভোর্সি নারী হিসেবে নয়, এমনকি আরিশ খন্দকারের স্ত্রী হিসেবেও নয়। আমি ফিরছিলাম এমন এক নারী হিসেবে যে অবশেষে বুঝতে পেরেছে নিজের বেঁচে থাকা বা ঘুরে দাঁড়ানো ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পায় না যতক্ষণ না আপনি ঘুরে দাঁড়িয়ে পরবর্তী মানুষটার জন্য দরজাটা খোলা রেখে আসেন।